নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময়ের সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখক উল্লাস মল্লিকের লেখা গল্প বাকরুদ্ধ বাঘ বাহাদুর। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরাশর বাবু ভেবেছিলেন আড়ং ধোলাই খাবেন, তার বদলে পেলেন রজনীগন্ধার মালা, ব্যাপক হাততালি আর এক বাক্স মিষ্টি। সেদিন সন্ধ্যাবেলা পাড়ার ফাংশনে পরাশরবাবু একজন নিরীহ শ্রোতা হিসাবে হাজির ছিলেন। পরাশরবাবু অবসর নিয়েছেন মাত্র কিছুদিন। এখন সময় কাটানো তার কাছে মস্ত বালাই। সকালবেলাটা বাজার করে খবরের কাগজ পড়ে কেটে যায়, দুপুরে খাওয়া দাওয়ার পর দিবানিদ্রা দেন, বিকেলে গাছের পরিচর্যায় থাকেন। সমস্যা বেশি হয় সন্ধেগুলোকে নিয়ে। কি করবেন, কোথায় যাবেন ভেবে পান না কিছুতেই। এই পাড়ায় ভাড়াটে হয়ে নতুন এসেছেন, ফলে বন্ধু বান্ধব বিশেষ কেউ নেই এখানে। গিন্নি আর বৌমা টিভি সিরিয়ালে বুঁদ হয়ে থাকেন। দু একবার সিরিয়াল দেখার চেষ্টা করেছেন, কিন্তু খুব জুৎসই মনে হয়নি। চরিত্রগুলো কে কার সঙ্গে সম্পর্কিত, তাদের দাবি কি, তারা খামোখা কেন সর্বদা চিৎকার করে, রাগ দেখায় বা চোখের জল ফেলে, কিছুতেই বোধগম্য হয় না তার। গিন্নি বা বৌমাকে জিজ্ঞেস করে জানার চেষ্টা করেছেন, কিন্তু তারা কেমন যেন একটা ঘোরের মধ্যে থাকে এই সময়। কিছু কানে ঢোকে না তাদের। খুব বেশি জিজ্ঞেস করলে তার আন্তাবৃ প্রশ্নে বিরক্ত হয় এবং খেঁকিয়ে ওঠে। চোখের সমস্যার জন্যে রাতে পড়াশোনাও করতে পারেন না। অগত্যা বাড়ি থেকে বেরিয়ে পড়েন তিনি। রাস্তাঘাটে ঘোরেন, গাড়ি ঘোড়া লোকজন দেখেন, পথ কুকুরকে নেড়ো বিস্কুট খাওয়ান, আর কোথাও গান বাজনা হলে ঢুকে পড়েন। নাচ গান কবিতা শুনতে শুনতে দিব্যি কেটে যায় সময়টা। সেদিন তেমনই গিয়েছিলেন একটা ফাংশনে। গিয়ে দেখলেন তার বাড়িওয়ালা নরোত্তম বাবু এই ফাংশনের হর্তাকর্তা। নরোত্তম বাবু অধিক খাতির করে তাকে একেবারে সামনের সারিতে নিয়ে গিয়ে বসালেন। বেশ শুনছিলেন গান বাজনা। কেলেঙ্কারিটা ঘটে গেল হঠাৎই। একজন শিল্পী গান গাইছিলেন। গানের পরেই বিখ্যাত এক নাচের দলে নৃত্য পরিবেশন করার কথা। কোনো কারণে গানগুলো দর্শকদের ঠিক মনোমতো হচ্ছিল না। প্রথমে তারা হই হল্লা করে হাততালি দিয়ে তাদের বিরক্তি প্রকাশ করলো, কিন্তু সেই শিল্পী আবার একটু নেআঁকড়ে ধরনের। দর্শকদের বিরক্তিকে আমল না দিয়ে একটার পর একটা গান গেয়ে যাচ্ছিল। শেষে দর্শকদের চূড়ান্ত ধৈর্যচ্যুতি ঘটল। মুহুর্মুহু পচা ডিম নিক্ষিপ্ত হতে লাগলো স্টেজে। এবার রণে ভঙ্গ দিতে বাধ্য হলেন গায়ক। কোনো ক্রমে হারমোনিয়াম দিয়ে মাথা আড়াল করে নেমে এলেন স্টেজ থেকে। কিন্তু তারপরেই শুরু হলো আসল সমস্যা। রাস্তায় যানজট থাকায় নাচের দলটা তখনও এসে পৌঁছয়নি। কিন্তু স্টেজ তো আর ফাঁকা রাখা যায় না। দর্শকরা তাহলে আরো ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। ভাঙচুর বা অগ্নিসংযোগও বিচিত্র নয়। এদিকে কেউই আর সাহস করে স্টেজে উঠতে চাইছে না। ঠিক তখনই নরোত্তম বাবু স্বয়ং এসে পরাশর বাবুকে অনুরোধ করলেন স্টেজে উঠতে। পরাশর বাবু ভয়ানক অবাক হয়ে বললেন, স্টেজে উঠে আমি কি করব? যাই হোক করুন না, নরোত্তম বাবু বললেন। নাচ গান আবৃত্তি মূকাভিনয় যোগ ব্যায়াম হাস্য কৌতুক কুইজ ম্যাজিক যা ইচ্ছে করুন, মোট কথা দর্শকদের ভুলিয়ে ভালিয়ে রাখতে হবে কিছুক্ষণ। পরাশর বাবু করজোরে জানালেন তিনি এসবের বিন্দু বিসর্গও জানেন না। তিনি তো কোন ছাড়, তার ঊর্ধ্বতন 14 পুরুষেও এই সমস্ত চর্চা নেই। নরোত্তম বাবু বললেন, তাহলে বক্তৃতা করুন। পরাশর বাবু বক্তৃতাও কস্মিন কালে করেননি। এবার একটু রাগান্বিত গলায় নরোত্তম বাবু যা বললেন তার সরলার্থ করলে দাঁড়ায় যে বক্তৃতা অত্যন্ত সহজ কাজ। তার জন্যে কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন পড়ে না। আর তিনি এই বিপদের দিনে তাকে রক্ষা না যদি করেন, তবে নরোত্তম বাবুও তার ভাড়াটে বিষয়ে নতুন করে চিন্তা ভাবনা করবেন। কারণ রোজই তার কাছে আরো বেশি ভাড়া দেবার প্রস্তাব নিয়ে অনেকেই আসছে। এরপরও পরাশর বাবু হাত জোর করে কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু সে সুযোগ তিনি পেলেন না।
কয়েকজন বলিষ্ঠ চেহারার কর্মকর্তা তাকে এক প্রকার চ্যাংদোলা করে স্টেজে তুলে দিল। পরাশরবাবু শুনতে পেলেন মাইকে ঘোষণা হচ্ছে, এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন যিনি, তিনি দেশ বিদেশের বহু মঞ্চ কাঁপিয়েছেন বক্তৃতা করে, সেই পরাশর প্রতিতুণ্ডু। বিদেশের কথা শুনেই বোধহয় দর্শকরা সাময়িকভাবে একটু শান্ত হলো। এদিকে পরাশরের জলে কুমির, ডাঙায় বাঘ, যে কোনো মুহূর্তে ধেয়ে আসতে পারে পচা ডিম, আবার নেমে গেলে বাস্তুচ্যুত হওয়ার প্রবল সম্ভাবনা। এমতাবস্থায় বলবেন কি, কিছুই যে মনে আসছে না তার। এমনকি পিতৃ পিতামহের নামধাম পর্যন্ত ভুলতে বসেছেন। অসহায় ভাবে এদিক ওদিক তাকালেন। স্টেজে তিনি, সামনে মাইক্রোফোন, আর আশেপাশে কটা ফাটা পচা ডিম, যা থেকে তীব্র গন্ধ আসছে। হঠাৎ কিছুদিন আগে কোনো একটা ম্যাগাজিনে পড়া পচা ডিম বিষয়ক একটা নিবন্ধের কথা মনে পড়ে গেল তার। পচা ডিম যে অতি মূল্যবান একটা বস্তু, পচা ডিম থেকে ভালো সার, উৎকৃষ্ট শ্যাম্পু বা তীব্র কীটনাশক তৈরি করা যেতে পারে, এবং পচা ডিমের পুষ্টিগুণ টাটকা ডিমের চাইতে বেশি। একবার যদি নাক টিপে খেয়ে নেওয়া যায় তাহলে অশেষ উপকার। আফ্রিকার কোন একটা উপজাতি পচা ডিম খায়, দেখা গেছে তাদের গড় আয়ু নাকি পৃথিবীর অন্যান্য জনগোষ্ঠীর চেয়ে অনেক বেশি। অর্থাৎ পচা ডিম অনেকটা মরা হাতির মতো। এইসব ছিল ওই নিবন্ধের বক্তব্য। পরাশরবাবুর একটা গুণ হলো তার স্মৃতিশক্তি চমৎকার। একবার যা পড়েন, যা শোনেন, হুবহু মনে থাকে। অনন্য পায়ে পরাশরবাবু দর্শকদের সম্ভাষণ করে পচা ডিম বিষয়ক সেই নিবন্ধটা গড় গড় করে বলে গেলেন। বলতে বলতে আশ্চর্য হয়ে লক্ষ্য করলেন দর্শকরা একেবারে চুপ, খুব মন দিয়ে তার বক্তৃতা শুনছে। নিবন্ধটা শেষ পর্যন্ত বলে দর্শকদের আরো একবার নমস্কার জানিয়ে এবং তাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ দিয়ে বক্তব্য শেষ করলেন। স্টেজ থেকে নামতেই কি যেন একটা রজনীগন্ধার মালা পরিয়ে দিল গলায়, আর আবেগে থরথর নরোত্তম বাবু বুকে টেনে নিলেন তাকে। নরোত্তম বাবুর চোখে জলও যেন লক্ষ্য করলেন পরাশর। সে যাত্রায় রক্ষা পেলেও ফের বিপদ ঘনিয়ে এলো পরাশর বাবুর জীবনে। আবার সেই নরোত্তম বাবু। 3 দিন পর সকালবেলা নরোত্তম বাবু কয়েকটা ছেলে ছোকরা নিয়ে হাজির। ক্লাবের ছেলে সব, তবে এটা অন্য ক্লাব। নরোত্তম বাবুর শালা এই ক্লাবের প্রেসিডেন্ট। আবার স্টেজে উঠে বক্তৃতা দিতে হবে পরাশর বাবুকে। এবার আরো এক ধাপ এগিয়ে কাজ করেছে এরা। প্রধান বক্তা হিসাবে পরাশর বাবুর নাম ছাপিয়ে দিয়েছে প্রচারপত্রে। পরাশর বাবু প্রথমে ভেবেছিলেন উদ্দিষ্ট দিনে পালিয়ে যাবেন বাড়ি ছেড়ে, কিন্তু তারপরেই তার ভয় হলো ফিরে এসে হয়তো দেখবেন বাড়িতে তালা। অতি অল্প ভাড়ায় এই বাড়িটা পেয়েছেন তিনি, ফলে গৃহত্যাগের পরিকল্পনা ত্যাগ করলেন। কিন্তু নাওয়া খাওয়া ঘুম মাথায় উঠল তার। পচা ডিম একবার রক্ষা কবচ হয়ে দেখা দিয়েছিল, কিন্তু বারবার তো হবে না। হঠাৎ তার মাথায় একটা সম্ভাবনার উদয় হলো। আচ্ছা, বক্তৃতা কি আদৌ কেউ শোনে? মনে হয় না। নচেত সেদিন তিনি যা বলেছিলেন তাতে করে তার হাড়গোড় একটাও আস্ত থাকার কথা নয়। এই সম্ভাবনাটাকে সম্বল করেই পরাশর বাবু হাজির হলেন অনুষ্ঠানে এবং বুক ঠুকে উঠেও পড়লেন স্টেজে। তারপর যথারীতি সম্ভাষণের পর ক্লাস 9-এ পড়া প্রাত্যহিক জীবনে বিজ্ঞান রচনাটা টানা মুখস্থ বলে গেলেন। এবং কি আশ্চর্য, এবারও বক্তৃতা শেষ হবার পর ব্যাপক হাততালি, আলিঙ্গন আর অভিনন্দন। ব্যাস, আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। দিকে দিকে ছড়িয়ে পড়লো তার বাগ্মিতার খ্যাতি। দূর দূরান্ত থেকে আমন্ত্রণ আসতে লাগলো বক্তৃতা দেবার জন্য। তিনিও তখন বেপরোয়া। পাড়ার জলসা, স্কুল কলেজের ফাংশন, ধর্মীয় সভা, ফুটবল ক্রিকেট প্রতিযোগিতা, রাজনৈতিক মঞ্চ, সমস্ত জায়গায় তিনি দাপিয়ে বক্তৃতা করতে লাগলেন। কিছুদিনের মধ্যেই তিনি বক্তৃতার জন্য পারিশ্রমিক ধার্য করলেন, ঘন্টা পিছু রেট। দিনে দিনে নিজের বক্তৃতাকে অন্য উচ্চতায় নিয়ে গেলেন।
টানা গদ্য না বলে মাঝে মাঝে কিছু কবিতা বা সংস্কৃত শ্লোক ঢুকিয়ে দিতে লাগলেন। লক্ষ্য করলেন এতে হাততালির বহর বাড়ে। একবার এক মহিলা সমিতির অনুষ্ঠানে বক্তৃতা শুরু করলেন মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গ আউড়ে। তারপর সেদিনের কাগজে পড়া ওয়েদার রিপোর্টটা গড় গড় করে আউড়ে বিয়ের মন্ত্র দিয়ে বক্তৃতা শেষ করলেন। মহিলা সমিতির নেত্রী এত আপ্লুত হয়ে গেলেন যে পরের বছর অনুষ্ঠানের জন্য অ্যাডভান্স করে দিলেন তখনই। তারপর এক রাজনৈতিক দলের সভায় শুরু করলেন টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার দিয়ে। তারপর মুঘল সাম্রাজ্যের পতনের কারণগুলো ছাড়া মুখস্থ বলে শেষে পিতৃ শ্রাদ্ধের মন্ত্রটা মনে ছিল সেটা উড়ে দিলেন। পরদিন স্থানীয় একটা সংবাদপত্রে ভূয়সী প্রশংসা সহ ছবি ছাপা হলো তার। বলা হলো বক্তৃতার ক্ষেত্রে তিনি নতুন দিগন্ত খুলে দিয়েছেন। তাকে বাঘ বাহাদুর উপাধিতে ভূষিত করলো তারা। এরকমই চলছিল, কিন্তু হঠাৎ ঘটে গেল সেই মারাত্মক কাণ্ড। সকালবেলা খবরের কাগজ পড়ছিলেন পরাশর বাবু। এখন খবরের কাগজটা বেশ খুঁটিয়ে পড়েন তিনি। তেমন তেমন সংবাদ পেলে মুখস্থ করে নেন, বক্তৃতার কাজে লাগে। পরশুই তো একটা তবলা শিক্ষা প্রতিষ্ঠানের 11 বর্ষপূর্তি উপলক্ষে বক্তৃতা করে এলেন। সেদিনই কাগজে একটা খবর ছিল, কোথাকার এক ভিখারি পয়সা জমিয়ে লটারির টিকিট কিনেছিল। দেখা গেল তার ভাগ্যেই প্রথম পুরস্কার। সেই গল্পটা বলে তারপর 2 বিঘা জমি আউড়ে বক্তৃতা শেষ করেছিলেন পরাশর বাবু। হঠাৎ ডোরবেল। দরজা খুলে দেখলেন রোগা ভোকা একটা লোক দাঁড়িয়ে, পরনে অতি জীর্ণ পোশাক। পরাশর বাবু প্রথমে ভেবেছিলেন কোনো সাহায্য প্রার্থী হবে, কিন্তু ভিতরে আসার অনুমতি চাইলে ভাবলেন সংগঠক। পরাশর বাবু পরিষ্কার বলে দিলেন 1 মাসের মধ্যে তার কোনো ডেট ফাঁকা নেই। লোকটা খুব বিনয়ের সঙ্গে জানালো যে সে কোনো সংগঠক নয়। তারপর বলা কওয়া নেই পরাশর বাবুকে ঢিপ করে একটা প্রণাম ঠুকে বলল, হে হে, আপনার ঋণ যে আমি কি করে শোধ করব। হাহা করে বাধা দিয়ে পরাশর বাবু বললেন, আহা, কিন্তু আমি তো আপনাকে ঠিক চিনতে পারছি না। লোকটা বলল, হে হে, পরশু আমি তবলা ক্লাবে আপনার বক্তৃতা শুনতে গিয়েছিলাম। পরাশর বাবু বললেন, বাহ, বেশ বেশ, আপনি বোধহয় তবলচি। লোকটা বলল, হে হে, না না, তবলচি নয়, আমি ভিক্ষে দুঃখ করে খাই, কোথাও অনুষ্ঠান দেখলে ঢুকে যাই, অনেক সময় বিনি পয়সায় চা জুটে যায়। ও আচ্ছা আচ্ছা। পরাশর বাবু বললেন, কিন্তু ঋণ শোধের ব্যাপারটা তো এখনো ঠিক, মানে আমি তো আপনাকে টাকা পয়সা দিয়েছি বলে মনে পড়ছে না। লোকটা বলল, তা একরকম টাকাই দিয়েছেন আপনি আমাকে, তবে অনেক বেশি টাকা, একেবারে 10 লাখ। 10 লাখ? পরাশর বাবু ভাবলেন লোকটা পাগল টাগল নাকি। লোকটা বলল, আপনার বক্তৃতা শুনেই তো লটারির টিকিটটা কেটে ফেলি, আর আজ দেখি একেবারে ফার্স্ট প্রাইজ 10 লাখ। কি বলে যে আপনাকে। লোকটা পরাশর বাবুর পায়ের উপর হুমড়ি খেয়ে প্রণাম করে ফের। এবার বাধা দিতেও ভুলে যান পরাশর বাবু। তার শির দ্বারা দিয়ে হিমেল একটা স্রোত নেমে যাচ্ছে। ভয়ে, প্রচন্ড ভয় লাগছিল তার। মনে হচ্ছিল কেউ তাহলে বক্তৃতা শোনে, একজন হলেও শোনে। সর্বনাশ! তার ধারণা ছিল বক্তৃতা কেউ কোথাও কোনোদিনও শোনে না। বক্তৃতা করতে গিয়ে তিনি এতদিন যা যা বলেছেন তাতে করে দাঙ্গা হাঙ্গামা, মহামারী, সুনামি, দেশভাগ, উল্কাপাত সব কিছু ঘটে যেতে পারত। একে একে সব মনে পড়ে যাচ্ছিল তার। কিছুদিন আগে একটা স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিরাপদে টুকলি করার উপায় যা তিনি স্কুল জীবনে এক ফাঁকিবাজ বন্ধুর থেকে শুনেছিলেন, সেটাই বলে এসেছিলেন হুবহু। তারপর স্থানীয় থানার ক্রীড়া অনুষ্ঠানে পুলিশের ঘুষ খাওয়ার প্রবণতা বিষয়ে পড়া একটা সমীক্ষা গড় গড় করে বলে এসেছিলেন। এসব যত মনে পড়তে লাগলো তত যেন হাত পা ঠান্ডা হয়ে যেতে লাগলো। এরপরই বক্তৃতা করা ছেড়ে দিলেন পরাশর বাবু।
বেপরোয়া বক্তৃতা করার আত্মবিশ্বাসটাই চলে গেল তার। সংগঠকরা অনুরোধ নিয়ে এলেই হাত জোর করে মার্জনা চাইতেন, তারপর ইশারায় জানিয়ে দিতেন তার গলায় ভয়ানক একটা রোগ ধরা পড়েছে, কথা বলা একেবারে নিষেধ। শুনছিলেন লেখক উল্লাস মল্লিকের লেখা গল্প বাকরুদ্ধ বাঘবাহাদুর। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য।